মহসিন হলের পেছনে, সূর্য সেন হলের পেছনে রেজিস্ট্রার ভবনের গায়ে লেখা ছিল। তো এই কথাটা হচ্ছে একেবারে বাস্তব সত্য। আমি প্রত্যন্ত অঞ্চল থেকে, অজপড়া গা থেকে আসা। তো আমি যখন হল অ্যাটাচ পেলাম, দেখলাম যে দাস স্যার এস রহমান হল। তো বেশ স্পষ্ট মনে হলো, আমি অতটা জানতাম না। ক্যাম্পাসে আসার পরে যখন আমাকে দেখিয়ে দেওয়া হলো এটা তোমার রুম, আমাকে প্রায় 3-4 জন ভাই অনেকটা আদর যত্ন করে বললো তুমি এখানে থাকবে। আমি ভাবলাম হয়তো সুন্দর কিছু একটা হবে, কিন্তু যখন আমি রুমে উঠলাম তখন দেখলাম 8 জনের রুমে, 4 জনের রুমে, 6 জনের রুমে, সেখানে 50 জন, 60 জন, 70 জন। মানে একটা মানুষ এইভাবে চিত হয়ে শুতে পারবে না, এইভাবে শুতে হবে তাকে। তারপরে দুই পাশে যখন শুয়ে, মানে সবাই শুবে 30-60 জন, আরো যারা থাকবে তার ওই 2 জনের পায়ের মাঝখান দিয়ে শুয়ে হবে। এই ধরনের ভয়াবহ একটা পরিস্থিতি। তো গণরুমে এই যে একটা, মানে শুধু এই যে পরিস্থিতি গাদাগাদি করে থাকতে, বিষয়টা এরকম না। এরপরে হচ্ছে ছাত্রলীগের পরে হচ্ছে ছাত্র ওই যে সারপোকার উৎপাত, এরপরে হচ্ছে যে অস্বাস্থ্যকর পরিবেশ। প্রতিনিয়ত শিক্ষার্থীরা অসুস্থ হতো। আপনারা জানেন যে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কমন জ্বর, তারপরে সর্দি, মানে ঠান্ডা কাশি, এই ধরনের অসুস্থতা, এই ধরনের মাথা ব্যথা, এই ধরনের সব কিছু লেগেছে, কিন্তু শারীরিক অসুস্থতা। এরপর মানসিক প্রেশার তো আছে। একটা ছাত্র কি পরিমাণ স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসে, কি পরিমাণ আশা নিয়ে তারা ক্যাম্পাসে আসে, এখানে এসে গণরুম দেখার পরে সাথে সাথে তার স্বপ্নটা আসলে মরে যায়। গণরুম ছোট্ট করে বললাম গণরুমের বিষয়টা, আর গেস্ট রুমের বিষয়টা আমি ছোট্ট করে বলবো। গেস্ট রুমটা মানে শুনতে খুব সুন্দর একটি শব্দ শোনায়, যে গেস্ট রুম। তো এটা আসলে যতটা সুন্দর শোনায় তার চেয়ে বেশি ভয়ঙ্কর এই শব্দটা। গেস্ট রুমে ইমিডিয়েট সিনিয়ররা আসতো, যে যার ব্যাচের। ধরেন আমি 21-22, আমাদের গেস্ট রুম নিত 22-23, সরি 20-21। যারা 20-21 তাদের গেস্ট রুম নিতে হচ্ছে 19-20। তো এদের ব্যবহারটা এমন ছিল, আমি হচ্ছে কুকুরের চেয়েও নিকৃষ্ট এবং তারা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। এবং তাদের মানে যে গালিগুলো, এটা আমরা গ্রামে, সাধারণত গ্রামগঞ্জ থেকে যারা আসে তারা মূলত কিছু কিছু গালিতে অভ্যস্ত থাকে। কিন্তু এখানে আসার পরে 2 মাস যদি কেউ গেস্ট রুম করে, গালির উপর পিএইচডি ডিগ্রি তার হয়ে যায়। তার আর গালি কিছুই মানে গালি শেখা লাগে না, যে কিছু জানে না তারও শেখা হয়ে যায়। মানে যে জীবনে মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে উনি 20 বছর 21 বছর বয়সে, তার এখানে জীবনে কখনো গালি দেয়নি, কিন্তু এখানে এসে 1 মাস এসে গালি শিখে ফেলে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি। শারীরিক মানসিক টর্চার তো থাকেই। আমার এক ফ্রেন্ড ছিল, নাম বলবো না, ওকে 2 বার রাতে আমাদের চোখের সামনে মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। এটা বিষয় এরকম না যে ছাত্র দল করতো, শিবির করতো, এই জন্য মারা হতো। মানে এজন্য মারা হতো। কিন্তু আরো একটা বিষয় হচ্ছে, সেটা যাকে মারার প্রয়োজন হতো ওদের কাছে, ওদের মতের বিরুদ্ধে যেত, ওদের যে চেইন অফ কমান্ড ছিল নোংরা, সেটার বিরুদ্ধে যেত, তখন তাকে ওরা ছাত্র দল বা শিবির ট্যাগ দিয়ে মারতো। বিষয়টা হচ্ছে এরকম। তো গণরুম, গেস্ট রুম, আর যেটা হচ্ছে প্রোগ্রাম, ওদের যে প্রোগ্রামগুলো ছিল সেখানে ওই একই কালচার। ধরেন একটা রুমে ওরা 80 জনকে রাখতে পারতেছে, একটা বড় ভাই গিয়ে কমান্ড দিল, এই তোরা সব বের হ, মানে একবারেই সবার বের হতে হবে। বের না হলে রাতে গেস্ট রুম আছেই। তো এই যে একসাথে 80 জনকে পেয়ে যাচ্ছে এরা, কি সুন্দর একটা ওদের ভয়াবহ নিয়ম। তো এই সব মিলিয়ে আমি একটু সারমর্ম তুলে ধরার চেষ্টা করছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। যুবাভাইকে ধন্যবাদ। উপস্থিত শুধু এই গণরুম গেস্ট রুম যেন আবার যে কোনো ফর্মে ফিরে না আসতে পারে, কাজে নবীনদের কাছে সেই গণরুম গেস্ট রুমের ভয়াবহতা পৌঁছানো এবং বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। তো ডাকসুর এই উদ্যোগ সম্পর্কে এবং গণরুম গেস্ট রুম এবং ফ্যাসিবাদী আমলের যে দুর্বিষহ স্মৃতি বিস্মৃতি, সেগুলো স্মৃতিচারণ করার জন্য এবং প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অভিজ্ঞতা বর্ণনা করার জন্য অনুরোধ করছি ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ভাইকে। ভাই প্লিজ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে মানে কি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আমরা জুলাই অভ্যুত্থানের সামনে দিয়ে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। এর পিছনে যে গল্পগুলো আছে,
এই গল্প শুধুমাত্র একজন দুইজনের না, বিগত সময়ে প্রত্যেকটা ব্যক্তি, ইভেন যারা পরবর্তীতে রাজনীতিতে ঢুকেছে, তাদেরও এই গণরুম গেস্ট রুমের ভয়াবহ স্মৃতি আছে। এমন হয়েছে যে অত্যাচারের ভয় দেখিয়েই এই গণরুমে বা গেস্ট রুমে আসতে বাধ্য করা হতো। আমি উদাহরণ হিসেবে যদি ছোট্ট একটা উদাহরণ দেই, যে গণরুমের কিছু নিয়ম ছিল, এই নিয়মগুলোর ব্যত্যয় ঘটলে সাথে সাথে সবাইকে ডাকা হতো। মানে বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর ব্যারাকের ভিতরে যে সিস্টেম, এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। এখানে একটা নিয়ম ছিল যে বাহিরেই ইমিডিয়েট সিনিয়র কাউকে দেখলে তাকে সালাম দিতে হবে। কোনো কারণে যদি মিস হয়ে যায়, সাপোজ আমি একজনকে, সে আমার পিছন দিয়ে গেছে, আমি দেখি নাই, এটার জন্য আমাকে পানিশ করা হবে। এর চেয়ে ভয়াবহ আমার মনে হয় আর কিছু হতে পারে না। সাপোজ একজন এই ভুলটা করে ফেলছে, যে একজনকে দেখছে, সালাম তার কাছে যায় নাই বা সালাম দেয় নাই, তাকে ওই দিন রাতে ধরা হবে, তাকে টর্চার করা হবে, তাকে বোঝানো হবে এবং তাকে দেখায় অন্যদেরকে উদাহরণ দেওয়া হবে যে তোমরা যদি ওর মতো স্কিপ করে যাও, কোনো ভাই সামনে দিয়ে চলে গেছে কিন্তু সালাম দাও নাই, তাহলে তোমাদেরকে এরকম পানিশমেন্ট দেওয়া হবে। এবং তা পানিশমেন্টের ধরন ছিল অভিনব। আমরা সাধারণত মনে করি যে জাস্ট চর থাপ্পড় এতটুকুই মানে সীমাবদ্ধ ছিল না। প্রত্যেকটা সেশনের প্রথম বর্ষে যারা থাকতো তাদের প্রত্যেকের জন্য একটা করে স্টাম্প কেনা লাগতো। স্টাম্প বাধ্যতামূলক থাকতে হবে এবং ওই স্টাম্পগুলো ব্যবহার করতো ওই সিনিয়র যারা গেস্ট রুম নিতেন। এবং সবচেয়ে ভয়াবহ আমার কাছে মনে হয়েছে আমারই ব্যাচমেট যারা গণরুমের ভয়াবহ যে মানে পরিবেশের মধ্যে দিয়ে উঠে আসছে, তাদের ভিতরে কয়েকজন আবার সেই ওদের মতো রাক্ষস হয়ে গেছে, ওদের মতো আবার গেস্ট রুম নেওয়া শুরু করছে, যারা জুনিয়র তাদের গেস্ট রুম নেওয়া শুরু করেছে। তো এইটা একটা প্রসেস ছিল, একটা মানে পাজল ছিল। এই পাজল থেকে আসলে বের হয়ে কেউ যে কথা বলবে এরকম সক্ষমতা স্টুডেন্টদের ছিল না। যারা কথা বলতে গেছে তাদেরকেই মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। যদি মানে কাউকে সন্দেহ বশত যদি মনে হয় যে ও হয়তো প্রকাশ করে দিতে পারে, ওকে আলাদাভাবে ডাকা হতো একটা রুমে, 4-5 জন মিলে তার উপর অত্যাচার করা হতো, তার মুখ বন্ধ করে দেওয়া হতো। এরপরে সে হয় হল ছেড়ে দিত। আর এই হলে থাকা না থাকার বিষয়টা স্বাভাবিকভাবে মনে হতে পারে যদি অত্যাচার করেই তাহলে হল ছেড়ে দিক, বাইরে থাকুক। কিন্তু আপনারা জানেন ঢাকা শহরে সার্ভাইভ করা মধ্যবিত্ত পরিবারের জন্য সো টাফ। তো তারা এই অত্যাচার সহ্য করত এবং এই গণরুমে থাকতো। কিন্তু গণরুমে থাকার ফলে প্রত্যেকটা স্টুডেন্ট যে পরিমাণ স্বপ্ন নিয়ে, যে পরিমাণ আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতো, এই স্বপ্ন প্রথম 2-3 মাসেই ভঙ্গ হয়ে যাচ্ছে। তো আমরা চাই এই ধরনের যে ইতিহাস, এই ইতিহাস আমরা তুলে ধরতে চাই। আমরা ডাকসুর মাধ্যমে প্রত্যেকটা সেশনের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আবেদন জানাতে চাই, তাদের গল্পগুলো যাতে উঠে আসে, মানুষ জানুক যে কি পরিমাণ ভয়াবহতার ভিতরে আমরা গিয়েছি। আমি নিজে গিয়েছি, আমার নিজেরও গল্প আছে, আমি চেষ্টা করব আমার গল্পগুলো তুলে ধরার। এবং অন্যান্য যারা শিক্ষার্থীরা আছে, যারা অনেক দূর চলে গেছে, অনেকেই অনেক জায়গায় চলে গেছে, তাদের গল্পগুলো আমরা চাই। তো আমরা ডাকসুর এই আয়োজনটাকে সাফল্যমণ্ডিত হবে আশা করি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আরমান ভাইকে ধন্যবাদ, তিনি তার সেই দুঃসহ স্মৃতিগুলো বর্ণনা করছিলেন। তো আমরা সেই সময়ে আর আমরা ফিরে যেতে চাই না। ঢাবি শিক্ষার্থীদেরকে আমরা এই শেয়ালের হাত থেকে রক্ষা করতে চাই, শেয়ালের কাছে মুরগি বর্গা দিতে চাই না। আমরা ইতিমধ্যে দেখেছি গণরুম গেস্ট রুমের যে অপর নাম ম্যানার কালচার এবং চেইন অফ কমান্ড কালচার, সেটি দিয়ে অনেকের আস্ফালন আমরা লক্ষ্য করেছি। তো শিক্ষার্থীরা যেন গণরুম গেস্ট রুম সম্পর্কে সার্বিকভাবে জানতে পারে, তাদের কাছে বিষয়গুলো প্রস্ফুটিত হয়, ভালো জায়গায় 2 বেলা খাইয়ে তাদেরকে যেন বর্গা নেওয়া না হয়, এই বিষয়ে ডাকসু যে উদ্যোগ নিয়েছে, বহুল প্রত্যাশিত এবং শিক্ষার্থীদের চাহিত উদ্যোগ, সেই সম্পর্কে গেস্ট রুম, গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন শীর্ষক স্মৃতি সংরক্ষণ এবং সংগ্রহ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ডাকসুর সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক জনাব মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা জানেন 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পুরো বাংলাদেশ মুক্তি লাভ করেছিল। সেই মুক্তি লাভ করার প্রক্রিয়ার অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে গেস্ট রুম, গণরুম মুক্ত হয়েছিল। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুম ছিল এক মূর্তমান আতঙ্কের নাম। এবং এই গেস্ট রুম, গণরুম চালু হয়েছিল কবে?
সংবাদ মাধ্যম বা হিস্ট্রি ঘাটলে আপনারা দেখতে পাবেন 1990-এর ডাকসুর পরবর্তী সময়ে এই গেস্ট রুম গণরুম চালু হয়েছিল এবং সেই গেস্ট রুম গণরুম কারা চালু করেছিল 90-এর ডাকসুর পরে আপনারা সবাই ভালো করেই জানেন। সে কারণেই শিক্ষার্থীদের মাঝে নতুন করে যে সকল শিক্ষার্থীরা গেস্ট রুম গণরুমের ভয়াবহতা পর্যবেক্ষণ করেছে দেখেছে, তাদের কাছে নতুন করে আবারও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে নবাগত শিক্ষার্থীদের জন্য আবারও গেস্ট রুম গণরুম ফিরে আসবে কিনা। এখানে আমাদের 24-25 সেশনের সোহাইল মাহাদিন আছেন, তিনি ক্যাম্পাসে 5 আগস্ট পরবর্তী সময় এসেছেন। আমাদের ছোট ভাই, তিনি গেস্ট রুম গণরুমের ভয়াবহতা সম্পর্কে জানেন না বা দেখেন নাই। আমার পাশে যিনি উপস্থাপনা করলেন সাদিক মুনেম, তিনি 1 মাস ছাত্রলীগের গণরুমে ছিলেন, গেস্ট রুমে নির্যাতনের শিকার হয়েছিলেন। এখানে অন্য যারা আছে প্রত্যেকে গেস্ট রুম গণরুমে নির্যাতনের শিকার। আমাদের আরেকটি ব্যাচ আসতে যাচ্ছে 25-26 সেশন, শীঘ্র ইতিমধ্যে তাদের ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই তাদের ভর্তি কার্যক্রমের প্রাথমিক কাজ শেষ হয়েছে এবং তারা ঈদের পরে ভর্তি হবে এবং তাদের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। এই যে 24-25 সেশন এবং 25-26 সেশন, তারা তো জানেন না যে গেস্ট রুম গণরুমে কিভাবে নির্যাতন করা হতো, কি নৃশংসতা চালানো হতো এবং তাদেরকে ব্যবহার করে আবার কেউ যেত 90-এর ডাকসুর পরবর্তী সময়ে, 90-এর পরবর্তী সময়ে যারা গেস্ট রুম গণরুম চালু করেছিল সেই অপশক্তি আবার যাতে পুনরায় গেস্ট রুম গণরুম চালু করতে না পারে, সেজন্য এই গেস্ট রুম গণরুমের ইতিহাস স্মৃতিচারণ সংরক্ষণ করা অতীব জরুরি। এই নিদর্শনসমূহ সংরক্ষণ করে আসন্ন ব্যাচ সম্পর্কে যারা আসবে নবাগত শিক্ষার্থী তাদেরকে অবগত করা জরুরি যে কোন প্রক্রিয়ায় গেস্ট রুম গণরুম চালু হয়েছিল, কিভাবে গেস্ট রুম গণরুম ফাংশন করতো এবং কিভাবে গেস্ট রুম গণরুমের নির্যাতনগুলো সংগঠিত হইতো। সে কারণেই আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি, যাতে করে আর কেউ নবাগত শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানিয়ে রাজনৈতিক সিঁড়ি হিসেবে ব্যবহার করতে না পারে, যাতে আর কেউ নবাগত শিক্ষার্থীদেরকে নির্যাতন করে তাদের পড়াশোনার অধিকার কেড়ে নিতে না পারে। আপনারা জানেন গেস্ট রুম গণরুম মানে ছিল ছাত্রলীগের একটা প্রোগ্রামে সমাবেশস্থলে মাথা বৃদ্ধি করার একটি ক্যান্টনমেন্ট ছাড়া আর কিছুই নয়। এই যে দেখেন একটা দেশ রূপান্তরের নিউজ 8 মে 2024, বিপ্লবের মাত্র মাস 2 আগের, যেখানে কর্মসূচিতে না যাওয়ার কারণে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ার কারণে রুমে তালা দিয়ে 12 জন শিক্ষার্থীকে বাইরে থাকতে বাধ্য করা হয়েছে রাত্রেবেলা। এই ধরনের সংবাদগুলো ছিল প্রতিনিয়ত। ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ার কারণে মারধর করা, কিল ঘুষি করা, হাত পা ভেঙে দেওয়া, মেরে ফেলার মতো ঘটনা তো আপনারা দেখেছেন যে বুয়েটে ঘটেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও নির্যাতনের শিকার হয়ে হাফিজুর যিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তো এই ধরনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। হাত পা ভেঙে দেওয়া, হকি স্টিক দিয়ে দাঁত টেনে তুলে ফেলা, এই হল থেকে 3-4 তলা থেকে ফেলে দেওয়া এবং ফেলে দেওয়ার পরে সূর্যসেন হলের এই গল্প আমরা শুনেছি এবং আপনারা অনেকেই জানেন যে সেখান থেকে 3 তলা থেকে একজন শিক্ষার্থীকে নির্যাতন করে ফেলে দেওয়া হয় মহসিন হল থেকে, এবং সে পড়ে যাওয়ার পরে তার হাত পা ফেটে যায়, ভেঙে যায়, রক্ত ঝরছিল। সে হামাগুড়ি দিয়ে একটি এই রেজিস্টার ভবনের মধ্যে, আপনারা জানেন যে শিক্ষার্থীদের যে বহনকারী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো রাখা হয়, সেই বাসের অভ্যন্তরে গিয়ে তিনি আশ্রয় নেন। রাত্রেবেলা সেই ব্লাডের দাগ দেখে দেখে সেই বাসের ভিতর থেকে সেই শিক্ষার্থীকে খুঁজে বের করে ছাত্রলীগ তার উপর পুনরায় আবার নির্যাতন করে। এই ধরনের ঘটনাগুলো ছিল নিয়মিত। জিয়া হলে, আমি যে হলে ছিলাম সেই হলে ছাত্রলীগের 12টা রুলস ছিল, 14টা রুলস ছিল এবং কোনো কোনো সময় চেঞ্জ হয়েছে, কখনো 12টা কখনো 14টা রুলস ছিল। ছাত্রলীগকে যারা হলে থাকবে তাদের বাধ্যতামূলক এই রুলসগুলো মানা হইতো। এই রুলসগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আরমান ভাই এবং রিয়াদ যুবা বর্ণনা করেছেন। এর মধ্যে 5 নম্বর রুলসটা ছিল ছাত্রলীগের সকল প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। ছাত্রলীগের সকল প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করতে হবে, নাহলে হলে থাকা যাবে না। তারপরে আপনার 13 নম্বর, ছাত্রলীগ ব্যতীত অন্য কোনো সংগঠনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই কঠোর ব্যবস্থা মানে হচ্ছে কখনো স্টাম্পদের পিটিয়ে হাত পা ভেঙে ফেলা, কখনো হকি স্টিক দিয়ে মেরে নির্যাতন করে দাঁত তুলে দেওয়া, কখনো হাত পায়ের নখ তুলে দেওয়া, কখনো সারা রাত বাইরে দাঁড় করে রাখা, সারা রাত কান ধরে দাঁড় করে রাখা, সারা রাত মারধর করা, কখনো হল থেকে বের করে দেওয়া,
কখনো মারধর করে প্রভোস্ট নিজে গিয়ে পুলিশে তুলে দেওয়া, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আমার জিয়া হলে আমার বড় ভাই ডাকসুর বর্তমান কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসেন আল মারুফ, আপনার তার নাম শুনেছেন। তার শুধুমাত্র একটা মেসেঞ্জারে একজনকে একটা মেসেজ দিয়েছিল যে কোনো একটা ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে, সেই ইস্যুটা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিল, লীগের বিরুদ্ধে গিয়েছিল, যে কারণে তাকে নির্যাতন করে প্রভোস্ট, তৎকালীন প্রভোস্ট বিল্লাল নিজে শাহবাগ থানায় তুলে দিয়ে এসেছিল। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদেরকে রক্ষা করা, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল প্রভোস্ট নিজে ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়ে ছাত্রলীগের মতো একইভাবে শিক্ষার্থীদেরকে নির্যাতন করে। এরপরে এখানে আর একটা 12 নম্বর রুল ছিল যে ছাত্রলীগ ব্যতীত অন্য কোনো সংগঠন, যেমন ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মানে এইরকম প্রায় 14টা রুল ছিল যে আপনি কি করবেন, কাকে সালাম দিতে হবে, কোথায় খাইতে পারবেন না, কোন রুমে যাইতে পারবেন না, ট্রাউজার পরতে হবে, রাত্রে কিভাবে ঘুমাইতে হবে, কই ঘুমাইতে হবে, সেই রুল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় অলমোস্ট 150টার মতো গণরুম ছিল। তো এই যে ডেইলি ক্যাম্পাসের নিউজ, তৎকালীন সাংবাদিকরা, মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করতে ভয় পেত, তারা নিউজ পর্যন্ত করতো না যে গেস্ট রুম গণরুমে কিভাবে নির্যাতন করা হয়। তৎকালীন প্রায় 150টি গণরুমের তথ্য আপনার ডেইলি ক্যাম্পাসের সাংবাদিকরা খুঁজে বের করেছিল, এবং এক একটা রুমে প্রায় ছোট্ট রুম, যে রুমে মনে করেন যে বৈধতা মূলত 4 জনের রুম, সেই 4 জনের রুমে 30 জন, 25 জন, 26 জন, 30 জনকে গাদাগাদি করে রাখা হইতো। এইগুলো কেন রাখা হইতো তার বেশ কিছু কারণ আছে। যারা ছাত্রলীগের পোস্টেড ছিল তারা সিঙ্গেল রুম নিয়ে থাকতো। সিঙ্গেল রুম নিয়ে থাকার কারণে যে সকল শিক্ষার্থীদের বৈধ সিট, তারা বৈধ সিটে থাকতে পারতো না, তাকে বাধ্য হয়ে এক রুমে 30 জন 40 জন করে থাকতে হইতো। আর এই বৈধ সিটগুলো 4 জনের সিট 1 জন, 4 জনের সিট 2 জন, এরকম করে সিঙ্গেল রুমে থাকতো। এমনকি কেউ কেউ 3-4টা রুম দখল করে থাকতো। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে জেলে আছেন, তানভীর হাসান সৈকত, যিনি জসিমউদ্দিন হলে একাই 3টা রুম নিয়ে থাকতেন। তাদের কারোই ছাত্রত্ব ছিল না, একাই 3টা রুম নিয়ে থাকতেন। এই যে ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট, যে একাই 3 রুমে থাকতেন, এবং 3 রুমটা কে কে থাকতো সেটা শুনেন। 3 রুমে কে কে থাকতো এটা শুনেন। 320 নং রুমে থাকেন তার ড্রাইভার শরীফ হোসেন, মানে তাদের ড্রাইভারও শিক্ষার্থীদের বৈধ সিটে থাকতো। 3টা রুম এমনভাবে দখল করে, সেই বৈধ সিট, এই বৈধ শিক্ষার্থীরা থাকবে কোথায়? সেই বৈধ শিক্ষার্থীরা থাকতো গিয়ে গণরুমে, এক রুমে 30-40 জনের রুমে, আর তাদের ড্রাইভাররাও থাকতো সিঙ্গেল রুমে। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের একটা সাধারণ সম্পাদক, তার গাড়ি আসবে কোত্থেকে? সে গাড়িও আছে, গাড়িতে এবং তার ড্রাইভারও থাকতো সিঙ্গেল রুমে, আর শিক্ষার্থীরা থাকতো ওই 30-40 জনের রুমে। আর 30-40 জনের রুমে থাকতে হলে কি করতে হবে? ওই যে 12টা নিয়ম, 14টা রুল যেটা দেখাইলাম, এই রুলসগুলো মানতে হবে, এবং প্রত্যেককে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের সবগুলো কর্মসূচি যেতে হবে। কর্মসূচি কি? কর্মসূচি শুনলে আপনারা হাসবেন। তৎকালীন মেইন স্ট্রিম মিডিয়ারা কেউ রিপোর্ট করতো না, এটা নিয়ে কেউ কথা বলতো না। সবার মধ্যে এক ধরনের মানে চাপা আতঙ্ক হোক বা লিগকে সার্ভ করা হোক, যেভাবেই হোক, তারা এটা নিয়ে কেউ রিপোর্ট করতো না। সৈকত বা ধরেন সাদ্দাম, সে ব্যাডমিন্টন খেলতে আসবে, অমুক হলে ব্যাডমিন্টন খেলতে আসবে। তো সাদ্দামের রাজনীতি যারা করতো এই গ্রুপের, তাদের প্রত্যেকের কাজ হচ্ছে যদি 9টার সময় ব্যাডমিন্টন খেলে, 7টার সময় যে সেই ব্যাডমিন্টন করে 4 পাশে গোল হয়ে বসা, এবং দাঁড়িয়ে থাকা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বসে থাকা, নেতা আসলে এরপর থেকে দাঁড়িয়ে থাকার পরে স্লোগান দেওয়া নেতার নামে, নেতা যদি বল আপনার কক যদি ব্যাটে লাগাইতে পারে তাহলে হাততালি দেওয়া, এগুলো ছিল প্রোগ্রাম ছিল। আপনার জাহাঙ্গীর কবির নানক, সে শরৎ উদ্যানে আসবে, ওখানে যে তাকে প্রোটোকল দিতে হবে। শেখ হাসিনা, খুনি হাসিনা এখান দিয়ে যাবে, তাকে প্রোটোকল দিতে হবে, রাস্তার 2 পাশে দাঁড়ায় থেকে হাততালি দেওয়া, এগুলো ছিল প্রোগ্রাম। এই জন্য হচ্ছে সারা দিন এখানে রাস্তা নিয়ে দাঁড় করে রাখা হয়েছে, সারা দিন। একবার যাবে সেই বইমেলার উদ্বোধনে, যাওয়ার সময় জন্য 10টার দিকে হয়তো প্রোগ্রাম, 8টা থেকে সবাইকে হচ্ছে এই আপনার কাটাবনের যে রাস্তা, এই রাস্তায় দাঁড়ায় থাকতে হবে। 8টা থেকে দাঁড়ায় থাকবে, একবার যাবে, যাওয়ার সময় একবার হাততালি দিবে, স্লোগান দিবে, আবার ওইখানে বসে থাকবে।
আবার 12টা 1টার দিকে যখন খুনি হাসিনা আবার যখন ফিরে গণভবনে যাবে, তখন আবার দাঁড়ায় এখানে স্লোগান দিবে। এই হচ্ছে সারাদিনের প্রোগ্রাম। আসবে একজন মন্ত্রী আসবে বা একজন দলীয় নেতা আসবে, তার জন্য ঘন্টার পর ঘন্টা করে দাঁড়িয়ে থাকা, এটা ছিল যে তাদের প্রোগ্রাম। তারপরে আপনার আরো যদি কিছু জিনিস দেখাই, যে ডেইলি ক্যাম্পাস আর একটা নিউজ করেছিল যে 128টা গণরুমে থাকেন হচ্ছে 2500 শিক্ষার্থী, মানে 128টা রুমে 2500 শিক্ষার্থী থাকেন। তাহলে এক এক রুমে কতজন করে পরে আপনার হিসেব করে দেখেন, 4 জনের একটা রুমে কতজন করে থাকতে হয় হিসেব করে দেখেন। প্রত্যেককে ইলিশ ফাইল দিয়ে থাকা লাগতো। আমি কয়েকদিন ছিলাম। আপনি রাত্রে ঘুমাইলে আপনি যেভাবে ঘুমাইছেন ওইভাবে ঘুমাইতে আপনি কাত হতে পারবেন না, কারণ পাশে আর একজন শুয়ে আছে, তার পাশে আর একজন, এভাবে পুরো রুম ভর্তি গাদাগাদি করে ঘুমানো, আপনি কাত হতে পারবেন না। কোনো কারণে যদি বাই চান্স আপনি উঠে যেয়ে ওয়াশরুমে যান রাত 2টা 3টার দিকে, আয়সা দেখবেন যে সেই ফাঁকা জায়গাটা আর নাই, আপনি আর ঘুমাইতে পারবেন না। এটা ছিল একটা নির্যাতনের প্রক্রিয়া। আর একটা নির্যাতন ছিল যে আপনাকে রুটিন করা থাকতো, কোনো হলে 6 দিন সপ্তাহে, কোনো হলে 7 দিন, কোনো হলে 3 দিন, রাত 10টায় বা 11টায় গেস্ট রুম। এই যে যারা গণরুমে যারা থাকতো তাদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে 11টার আগেই এই গেস্ট রুমে আসতে হবে। আসার পরে তাদেরকে কোনো কারণ ছাড়াই একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করার জন্য, মানে ভয় দেখিয়ে শাসন করার জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য কোনো কারণ ছাড়াই প্রতিদিন আপনাকে 11টা হলে থাকলে আপনাকে বাধ্যতামূলকভাবে 11টা গেস্ট রুমে যাইতে হবে বা 10টায় গেস্ট রুমে যাইতে হবে। যদি আপনি গেস্ট রুমে না যান তাহলে আপনার বিছনা বা বেডিং বা ট্রাঙ্ক যেগুলো থাকবে সেগুলো সব বাইরে ফেলে দিবে এবং আপনি আর হলে থাকতে পারবেন না। তো এরপর 11টার সময় আপনাকে হলে যাইতে হবে, গেস্ট রুমে যাইতে হবে। গেস্ট রুমে যাওয়ার পর আপনাকে 11টা থেকে 1টা 2টা পর্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ। যদি কোনো ফল্ট নাও পায়, তুমি বাঁকা হয়ে দাঁড়ায় আছো কেন, তুই হাসতেছিস কেন, তা তুই গতকালকে অমুক দিন অমুক জায়গায় হাসতেছিলি কেন, তারপরে অমুক সময় অমুক জায়গা দিয়ে 1 কিলোমিটার দূর দিয়ে আমি যাইতেছিলাম, তুই আমার সালাম দিস নাই কেন, আমার গার্লফ্রেন্ড এখানে দাঁড়ায় ছিল, তুই তার সালাম দিস নাই কেন। এইরকম নানাবিধ অজুহাতে তাকে গালিগালাজ করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, যে শব্দগুলো আমরা মানে সভ্য মানুষ মুখ দিয়ে উচ্চারণই করতে পারবে না। গালিগালাজ করা, যদি কোনো কারণে আপনি একটু বলেন যে গালিগালাজ কেন করছেন, প্রশ্ন করেন, তাহলে মারধর শুরু। এই মারধর কখনো স্টাম্প দিয়ে মারধর করা, কখনো হাত পা ভেঙে দেওয়া, কখনো হকি স্টিক দিয়ে দাঁত টেনে তুলে ফেলা, কখনো হাতের নখ তুলে ফেলা, পায়ের নখ তুলে ফেলা, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এইভাবে নির্যাতন করা হয়তো। এবং এরপরে এই নির্যাতন চলতো 1টা 2টা পর্যন্ত। এরপরে বের করে দেওয়া হয়। দেখেন চাঁদাবাজি এই ট্রেনিংটা কিভাবে দেওয়া হইতো, রাত 1:30টার দিকে 2টার দিকে বের করে দেওয়া হইতো। বের করে তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হইতো যে তোমরা এখন বের হয়ে যাবা, বের হয়ে যেয়ে ক্যাম্পাসের ভিতর যদি কোনো ফাঁকা ট্রাক ঢুকে সেই ট্রাক তোমরা আটকাবা, আটকায়া ট্রাকে উঠবা, উঠে তোমরা দল বেঁধে মাওয়া যাবা, অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়টা পিলার আছে সেটা গুনবা, অথবা হাতিঝিলে কয়টা ব্রিজ আছে সেটা গুনবা, গুনে এসে আমাদেরকে রিপোর্ট করবা। এই যে চাঁদাবাজি শিকার, ট্রাক আটকানো, ট্রাক আটকে ফাও সেখানে যায় ঘুরে আসা, এইভাবে ট্রাককে টাকা না দেওয়া, এইভাবে একটা ট্রেন আপ করা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের। এর মাধ্যমে প্রলয় গ্যাং বা বিভিন্ন ধরনের গ্যাংয়ের সৃষ্টি হইতো। যে গ্যাংগুলো করতো কি, যে আপনার সরোয়ার্দী উদ্যানে তারা রাত্রেবেলা কেউ ঘুরতে আসছে 4-5 জন পরিবার সহ, তাকে মারধর করে মোবাইল রেখে দেওয়া, টাকা রেখে দেওয়া, এ ধরনের অহরহর কেস আপনারা দেখেছেন। যে ছাত্র তো আপনার নিউজ হইছে, এমন কারো জেল হইতে ধরা পড়ছে, এরকম ঘটনা ঘটছে। কখনো নিরীহ মানুষকে ধরলে তো কখনো শাস্তি হবে না, কিন্তু দেখা গেছে যে ভুল করে এমন একজনের চিন্তা করে বসে, সে ছাত্রলীগের আরেক বড় নেতা বা আওয়ামী লীগের আরেক বড় নেতা, এখন সে চূর্ণপুটি, স্বাভাবিকভাবে তার জেলে যেতে হবে। এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটছে, এরকম রেগুলার ঘটনা ঘটছে। এইভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সিন্ডিকেট, তারপর হচ্ছে চাঁদাবাজির সিন্ডিকেট, দোকানে ফাও খাওয়ার সিন্ডিকেট এবং